আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শর্ফিদিবা। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় তার অগ্নি-6 মিসাইলের পরীক্ষা চালিয়ে তার সামরিক শক্তির জানান দিচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির জয় বাংলাদেশের ব্যাপারে ভারতকে আরও আগ্রাসী করে তুলতে পারে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকগুলো সামরিক পরিকল্পনা নিয়েছে। সেনা, নৌ এবং বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য তুরস্ক, চীন এবং ইতালির সাথে অত্যাধুনিক সমরাস্ত্র কেনার অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের সাথে সামরিক অস্ত্রপাতি কেনার চুক্তি হয়েছে। পাকিস্তান এবং চীনের সাথে নানা প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। ভারতের সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কিভাবে সফল হতে পারে তার কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। নির্বাচন পরবর্তী বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অনেক কার্যক্রমে ধীর গতি পরিলক্ষিত হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন অন্তর্বর্তী সরকারের করা অনেকগুলো চুক্তি ভারতীয় স্বার্থকে চ্যালেঞ্জ করে করা হয়েছিল। তাই ভারতের প্রতি কিছুটা নমনীয় বিএনপির বর্তমান সরকার ক্ষমতায় এসেই ভারতকে চটাতে চাইছে না। তারা ধীরে চলো নীতি অনুসরণ করছে, কিন্তু ভারতের আক্রমণাত্মক সামরিক শক্তি বৃদ্ধি, বিশেষ করে পাকিস্তান ও চীনের মোকাবেলায় দক্ষিণ এশিয়া অঞ্চলের পরাশক্তি হওয়ার স্বপ্ন ভারতকে অস্থির করে তুলেছে। কিন্তু বাস্তবতা হলো চীনের সামরিক শক্তি এবং অর্থনৈতিক আধিপত্যের সামনে ভারত একেবারেই পিছিয়ে। তাই পরাশক্তি হতে না পারলেও প্রতিবেশী ছোট দেশগুলোর উপর দাদাগিরি দেখানোর সুযোগ ভারত কখনোই মিস করে না। ভারতের আগ্রাসী পররাষ্ট্র নীতিতে প্রতিবেশীদের প্রতি সমান মর্যাদাপূর্ণ সম্পর্কের বদলে তারা খবরদারের সম্পর্ক এবং একচেটিয়া অর্থনৈতিক সুবিধা ও আধিপত্য গ্রহণ করতে চায়। এসব অনৈতিক সুবিধা গ্রহণে তাদের কোনো নিয়ম নীতির তোয়াক্কা করতে হয় না। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়ছে। ভারত একদিকে তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা, নৌশক্তি ও সীমান্ত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে নিজেদের আঞ্চলিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। অন্যদিকে প্রতিবেশী দেশগুলো নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশল নতুনভাবে মূল্যায়ন শুরু করেছে। সম্প্রতি ভারতের অগ্নি-6 ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন আলোচনা সীমান্ত অঞ্চলে সামরিক অবকাঠামো জোরদার এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক কৌশলগত তৎপরতা বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক অবস্থান শক্তিশালী হওয়া এবং দিল্লির নিরাপত্তা নীতিতে ক্রমবর্ধমান আক্রমণাত্মক অবস্থান বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা পরিকল্পনাকে নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় সামরিক আধুনিকায়নের বেশ কিছু বড় পরিকল্পনা সামনে আসে। সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য নতুন প্রযুক্তি সংগ্রহ, তুরস্ক ও চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, ইতালির সঙ্গে বিমান ও সামুদ্রিক প্রযুক্তি নিয়ে আলোচনা এবং যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের সঙ্গে সামরিক সরঞ্জাম কেনা নিয়ে সমঝোতা কৌশলগত বার্তা দেয়। পাশাপাশি পাকিস্তান ও চীনের সঙ্গে একাধিক প্রতিরক্ষা চুক্তি এবং উত্তরাঞ্চলে নতুন সামরিক অবকাঠামো উন্নয়নের উদ্যোগ ভারতীয় কৌশলগত মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশেষ করে লালমনিরহাটে বিমান ঘাঁটি ও এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রকল্পকে অনেক বিশ্লেষক কেবল একটি শিক্ষা বা অবকাঠামোগত প্রকল্প হিসেবে নয়, বরং দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা তৈরির অংশ হিসেবে দেখছেন। তবে নির্বাচন পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় পরিস্থিতির পরিবর্তন দেখা যাচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের অধীনে অন্তর্বর্তী সময়ের বেশ কিছু সামরিক উদ্যোগে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে বলে বিভিন্ন কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন। তাদের মতে নতুন সরকার ভারতের সঙ্গে সরাসরি উত্তেজনা সৃষ্টি করতে চায় না। দিল্লির সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রেখে অর্থনৈতিক ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। ফলে প্রতিরক্ষা আধুনিকায়নের কিছু প্রকল্প কৌশলগতভাবে ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু একই সময়ে ভারতের সামরিক শক্তি বৃদ্ধি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের নীতি বাংলাদেশকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ভারত ইতোমধ্যেই বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বাজেটধারী রাষ্ট্র। তাদের হাতে পারমাণবিক অস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, শক্তিশালী বিমান বাহিনী, এয়ারক্রাফট ক্যারিয়ার সমৃদ্ধ নৌবাহিনী এবং অত্যাধুনিক সাইবার ও মহাকাশ সক্ষমতা রয়েছে। অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত চীনকে লক্ষ্য করেই তৈরি হলেও
দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর কাছে এটি ভারতের সামরিক প্রভাবের প্রতীক হয়ে উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতের সবচেয়ে বড় কৌশলগত উদ্বেগ চীন। অর্থনীতি, প্রযুক্তি, উৎপাদন, সামরিক শিল্প ও বৈশ্বিক প্রভাব প্রায় সব ক্ষেত্রেই বেইজিং বর্তমানে দিল্লির চেয়ে অনেক এগিয়ে রয়েছে। ফলে ভারত একদিকে চীনের মোকাবেলায় যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে শক্তিশালী জোট করেছে, অন্যদিকে দক্ষিণ এশিয়ায় নিজেদের একচ্ছত্র প্রভাব ধরে রাখতে প্রতিবেশী দেশগুলোর উপর কৌশলগত চাপ বজায় রাখছে। বাংলাদেশের সামরিক বিশ্লেষকরা মনে করেন ভারতের সঙ্গে সরাসরি অস্ত্র প্রতিযোগিতায় যাওয়া বাংলাদেশের জন্য বাস্তবসম্মত নয়, কারণ ভারতের সামরিক বাজেট বাংলাদেশের পুরো জাতীয় বাজেটের চেয়েও বড়। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পথ হবে অসমমিত প্রতিরক্ষা কৌশল বা অ্যাসিমেট্রিক ডিফেন্স স্ট্র্যাটেজি, অর্থাৎ এমন প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা যা তুলনামূলক কম ব্যয়ে বড় শক্তিকেও সতর্ক থাকতে বাধ্য করে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। আধুনিক যুদ্ধে আকাশ নিয়ন্ত্রণ হারালে স্থল ও নৌ প্রতিরক্ষা দ্রুত দুর্বল হয়ে পড়ে। ভারতের বিমানের তুলনায় বাংলাদেশের সক্ষমতা সীমিত হলেও কার্যকর সারফেস টু এয়ার মিসাইল, মোবাইল রাডার, ড্রোন শনাক্তকরণ প্রযুক্তি এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম গড়ে তুলতে পারলে পরিস্থিতি অনেকটাই বদলে যেতে পারে। চীনের কাছ থেকে মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তুরস্কের কাছ থেকে ড্রোন প্রযুক্তি এবং ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে রাডার ও নজরদারি ব্যবস্থা সংগ্রহের আলোচনা এ কারণেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ভাষায় বর্তমান যুগে কেবল যুদ্ধ বিমান নয়, বরং সমন্বিত এয়ার ডিফেন্স নেটওয়ার্কই ছোট রাষ্ট্রগুলোর জন্য বেশি কার্যকর। বাংলাদেশের জন্য ড্রোন প্রযুক্তিও এখন একটি বড় কৌশলগত ক্ষেত্র। ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে তুলনামূলক কম দামের ড্রোনও বড় সামরিক শক্তিকে ব্যাপক ক্ষতির মুখে ফেলতে পারে। নজরদারি ড্রোন, কামিকাজে ড্রোন, সামুদ্রিক ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ড্রোন এখন আধুনিক যুদ্ধের অপরিহার্য অংশ। বাংলাদেশের প্রযুক্তি খাত এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পৃক্ত করে দেশীয় ড্রোন শিল্প গড়ে তোলা গেলে কয়েক বছরের মধ্যেই কম খরচে বড় প্রতিরোধ সক্ষমতা তৈরি করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগর ঘিরেও নতুন কৌশলগত প্রতিযোগিতা শুরু হয়েছে। ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সামরিক অবকাঠামো বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের উপস্থিতি জোরদার করছে। চীন আবার বঙ্গোপসাগরকে ভবিষ্যৎ বাণিজ্য জ্বালানি রুটের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। এই বাস্তবতায় বাংলাদেশের নৌবাহিনীকে নতুনভাবে আধুনিকায়ন করার প্রয়োজনীয়তা সামনে এসেছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর নৌকৌশল হবে সি ডিনায়াল বা প্রতিপক্ষকে সমুদ্রপথে সহজে আধিপত্য বিস্তার করতে না দেয়া। এজন্য ব্যয়বহুল বড় যুদ্ধজাহাজের চেয়ে সাবমেরিন, উপকূল ভিত্তিক অ্যান্টিশিপ মিসাইল, সামুদ্রিক নজরদারি ড্রোন এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্রবাহী নৌযান বেশি কার্যকর হতে পারে। ইতিমধ্যে বাংলাদেশ সাবমেরিন যুগে প্রবেশ করেছে, তবে বিশেষজ্ঞদের মতে এটিকে কার্যকর প্রতিরোধের রূপ দিতে হলে আরও উন্নত সাবমেরিন ও সমন্বিত সামুদ্রিক নজরদারি নেটওয়ার্ক প্রয়োজন। চট্টগ্রাম, পায়রা ও মোংলা বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। যে কোনো আঞ্চলিক সংঘাতে এই বন্দরগুলোর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই উপকূলীয় রাডার, মাইন ওয়ারফেয়ার সক্ষমতা এবং উপগ্রহ ভিত্তিক সামুদ্রিক নজরদারি ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। স্থলবাহিনীর ক্ষেত্রেও নতুন চিন্তার কথা বলা হচ্ছে। বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা ভারতের উত্তর পশ্চিম সীমান্তের মতো নয়। নদীবহুল ও ঘনবসতিপূর্ণ ভূখণ্ডে দ্রুতগতির মোবাইল ইউনিটি, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, ড্রোন সমর্থিত নজরদারি এবং বিশেষায়িত প্রতিরক্ষা ইউনিট বেশি কার্যকর হতে পারে। বড় আকারের ট্যাঙ্ক যুদ্ধের বদলে তথ্য নির্ভর ও প্রযুক্তি নির্ভর যুদ্ধ কৌশলকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন সামরিক বিশেষজ্ঞরা।
সাইবার নিরাপত্তাকেও এখন ভবিষ্যতের যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। বিদ্যুৎ, ব্যাংকিং, যোগাযোগ ও সামরিক নেটওয়ার্ক সাইবার হামলা চালিয়ে একটি রাষ্ট্রকে অচল করে দেওয়া সম্ভব। ভারত, চীন ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সাইবার সক্ষমতাকে সামরিক শক্তির অংশ হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশেও আলাদা সাইবার কমান্ড, এনক্রিপ্টেড সামরিক যোগাযোগ এবং দেশীয় সফটওয়্যার নিরাপত্তা কাঠামো গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছে বলে জানা গেছে। একাধিক কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে এখন মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুমুখী ভারসাম্য কৌশল গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ কোনো একক শক্তির উপর পুরোপুরি নির্ভর না করে চীন, তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। কারণ একটি ছোট অর্থনীতির দেশের জন্য একপাক্ষিক সামরিক নির্ভরতা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নৌবাহিনীর সাবমেরিন, বিভিন্ন যুদ্ধজাহাজ, সামরিক যান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বড় অংশই চীন থেকে এসেছে। একই সঙ্গে তুরস্কের সঙ্গে ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়ছে। ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও বিমান প্রযুক্তি ও নজরদারি সরঞ্জাম নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের সঙ্গে আলোচনাও এই বহুমুখী কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে যাতে দেশটি চীন ভারত প্রতিদ্বন্দ্বিতার সরাসরি সংঘর্ষ মঞ্চে পরিণত না হয়। কারণ দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক প্রতিযোগিতা যত বাড়বে ততই ছোট দেশগুলোর উপর চাপ বাড়বে। শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের অভিজ্ঞতা দেখিয়েছে, বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য হারালে অর্থনীতি ও রাজনীতি উভয়ই অস্থির হয়ে পড়তে পারে। অর্থনৈতিক সক্ষমতাকেও প্রতিরক্ষার অন্যতম ভিত্তি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। দুর্বল অর্থনীতি নিয়ে দীর্ঘমেয়াদে শক্তিশালী সামরিক কাঠামো ধরে রাখা সম্ভব নয়। পাকিস্তানের উদাহরণ টেনে তারা বলছেন, অতিরিক্ত সামরিক ব্যয় অর্থনীতিকে সংকটে ফেলতে পারে। তাই বাংলাদেশের উচিত হবে প্রতিরক্ষা ব্যয়কে কৌশলগতভাবে ব্যবহার করা এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উপর জোর দেয়া। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বিভিন্ন সামরিক শিল্প প্রতিষ্ঠান ইতিমধ্যেই কিছু অস্ত্র ও সরঞ্জাম তৈরি করছে। তবে ভবিষ্যতে ড্রোন, গোলাবারুদ, নজরদারি প্রযুক্তি, সামরিক যান ও ইলেকট্রনিক সিস্টেমের দেশীয় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া যেতে পারে। এতে একদিকে বৈদেশিক নির্ভরতা কমবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে ব্যয়ও কমে আসবে। লালমনিরহাটে বিমান ঘাঁটি ও এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রকল্প নিয়েও নতুন করে আলোচনা চলছে। উত্তরাঞ্চলে এই অবকাঠামো ভবিষ্যতে কেবল প্রশিক্ষণ নয়, কৌশলগত সামরিক সক্ষমতার অংশ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে খুব কম তথ্য প্রকাশ করা হয়েছে, তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশের উত্তরাঞ্চলে আকাশ সীমা ও সীমান্ত পর্যবেক্ষণের জন্য এ ধরনের অবকাঠামো গুরুত্বপূর্ণ হতে পারে। একই সঙ্গে দেশের সামরিক অবকাঠামোকে বিকেন্দ্রীভূত করার বিষয়েও আলোচনা বাড়ছে। একটি বা দুটি বড় ঘাঁটির উপর নির্ভরতা আধুনিক যুদ্ধে ঝুঁকিপূর্ণ। কারণ যে কোনো সংঘাতের শুরুতেই যোগাযোগ, রাডার ও বিমান ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তাই ছোট ছোট ঘাঁটি, বিকল্প কমান্ড সেন্টার এবং সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। জনভিত্তিক প্রস্তুতিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেক ছোট রাষ্ট্রে রিজার্ভ ফোর্স, সিভিল ডিফেন্স ও জরুরি অবকাঠামো ব্যবস্থাপনা অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেটিকে নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করা গেলে সংকটকালে রাষ্ট্রের স্থিতিশীলতা ধরে রাখা সহজ হবে। তথ্যযুদ্ধ এখানে বড় বাস্তবতা। সামাজিক যোগাযোগ মাধ্যম, ভুয়া তথ্য ও মনস্তাত্ত্বিক প্রচারণা ব্যবহার করে একটি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা সম্ভব। তাই স্বাধীন ও বিশ্বাসযোগ্য তথ্য ব্যবস্থা গড়ে তোলা এবং সাইবার প্রচারণা মোকাবেলায় সক্ষমতা বাড়ানো ভবিষ্যৎ নিরাপত্তা কৌশলের অংশ হয়ে উঠছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বাস্তবতাও জটিল। একদিকে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার, অন্যদিকে সীমান্ত হত্যা, পানি বণ্টন, বাণিজ্য বৈষম্য ও রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। ফলে সম্পর্কের মধ্যে সহযোগিতা ও অবিশ্বাস দুই বাস্তবতাই একসঙ্গে কাজ করছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর কৌশল হবে দৃঢ় কিন্তু ভারসাম্যপূর্ণ অবস্থান।
অর্থাৎ একদিকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, অন্যদিকে সরাসরি সংঘাত এড়িয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা। কারণ পূর্ণমাত্রার সামরিক সংঘাত দক্ষিণ এশিয়ার কোনো দেশের জন্যই লাভজনক হবে না। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে চীন ভারত প্রতিযোগিতা, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল এবং আঞ্চলিক শক্তিগুলোর নতুন সমীকরণের ওপর। এই বাস্তবতায় বাংলাদেশকে এমন একটি প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হবে যা একই সঙ্গে বাস্তববাদী, অর্থনৈতিকভাবে টেকসই এবং প্রযুক্তি নির্ভর। তাই বাংলাদেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য সামরিক আধুনিকায়নের পাশাপাশি শক্তিশালী অর্থনীতি, কার্যকর কূটনীতি এবং প্রযুক্তি নির্ভর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও সবচেয়ে বড় প্রতিরক্ষা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।